যেখানে 50% মুরগি ইতিমধ্যে মারা গেছে সাসপেক্টেড বার্ড ফ্লু। আপনি জানেন, হয়তো গোচরে আছে, যে না থেকে দয়া করে এটা যাতে ফার্দার এটা যাতে স্প্রেড না হয় এবং it is being suppressed. So I just wanted to ventilate to you to take appropriate steps. হ্যাঁ, ঠিকই বলেছেন। এরকম কিছু একটা সাসপেক্টেড ইস্যু রয়েছে, কিছুটা এফেক্টও হয়েছে আমাদের, এবং অলরেডি উই হ্যাভ টেকেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার টু প্রিভেন্ট ফার্দার স্প্রেড অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ। সো এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার উপর কাজ করে ডিপার্টমেন্ট। তো আমরা যেটা বলছিলাম, 13টা যেহেতু ইনসাফিসিয়েন্ট আমাদের কাছে, এই বছর আমরা বাজেটে রেখেছি আরো আমরা অর্থাৎ 50টা নতুন মিনি মোবাইল ব্যাটারি আমরা কিন্তু আগামী দিন রাজ্যের প্রাণী পালকদের সাথে নিয়ে আসছে। এই যে 50টা নিয়ে আসছে, এরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যে সমস্ত রিমোট এরিয়া যেখানে আমাদের সাব সেন্টার নেই, হসপিটাল নেই, সেখানে তারা গাড়ি নিয়ে গিয়ে সেখানে ডক্টররা সার্ভিস প্রোভাইড করে। তো আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম, এবং তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের ফিনান্স মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এটাকে স্যাংশন দেওয়ার জন্য। গোমতী ডায়েরি ডেভেলপমেন্ট আমাদের যেটা কোঅপারেটিভ রয়েছে, এটা একটা রাজ্যের মধ্যে অন্যতম কোঅপারেটিভ, বিশেষ করে ডায়েরি সেক্টর। এটাকে স্ট্রেংথেন করার জন্য এই বছর আমরা আরো 2 কোটি টাকা বরাদ্দ রেখেছি, যাতে তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন এবং অন্যান্য অ্যাসোসিয়েটেড বিষয়কে তাদেরকে সহযোগিতা করার জন্য। এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে যারা প্রাণী পালক আছে, যারা গৃহপালিত পশু পাখি পালন করে যাদের জীবন জীবিকার জন্য, তাদেরকে ফার্দার মোটিভেট করার জন্য আমরা প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি, মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান। কৃষি সম্মান নিধি যেরকম রয়েছে 6,000 টাকা, সিমিলারলি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমরা চালু করেছি, এবং গত বছরও আমরা 5,000 ফার্মার্সকে বেনিফিট প্রোভাইড করেছি। এই বছরও বাজেটে আমরা সেটা প্রাবধান রেখেছি, আগামী বছরেও আরো 5,000 প্রাণী পালককে আমরা 6,000 টাকা করে প্রতি বছর তাদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এর বাইরে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে আপনারা জানেন এগ্রি-অ্যালাইড সেক্টর are playing a key role to strengthen the rural economy as well as nutrition. সেই ক্ষেত্রে NLM বলে একটা আমাদের খুব ইম্পর্টেন্ট স্কিম রয়েছে, ন্যাশনাল লিভলিহুড মিশন। এই ন্যাশনাল লিভলিহুড মিশনে আমরা বলছি, যদি কোনো প্রাণী পালক বড় কোনো অ্যাসেট তৈরি করতে চায়, এন্টারপ্রেনিউর হতে চায়, সে কোনো ফার্ম খুলতে চায়, সাপোজ মনে করুন কেউ গোট ফার্ম খুলতে চায়, পিগরি ফার্ম করতে চায়, পোল্ট্রি বা ডাকারি করতে চায়, তার এস্টিমেটেড ভ্যালু যদি 40 লাখ আসে, 50% আমরা সাবসিডি দিচ্ছি। অর্থাৎ 40 লাখ টাকা যদি তার প্রজেক্ট ভ্যালু আসে, 20 লাখ টাকা আমরা সাবসিডি দেবো। 20 লাখ টাকা সে নিজে ইনভেস্ট করতে পারে, অথবা সে নিজে ইনভেস্ট করতে পারে, অথবা সে ব্যাংক থেকে লোন নিতে পারে। তো এরকম অনেকগুলি স্কিম ডিপার্টমেন্টে রয়েছে, যেগুলির মাধ্যমে আজ রাজ্যে প্রাণী পালকরা উৎসাহিত হচ্ছেন এবং বিভিন্ন ভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। ফিশারি ডিপার্টমেন্টের কথা আমি আজ শুরুতেই বলেছি কিভাবে ফিশারি ডিপার্টমেন্ট কাজ করে চলছে, আমি বিস্তারিত বলবো না। তবে এই বছর আমরা ফিশারি ডিপার্টমেন্টকে আরো সর্বাধিক ফ্যাসিলিটি প্রোভাইড করার জন্য ফিশ ফার্মার যারা আছেন তাদের জন্য আমরা অনেকগুলি সুবিধা রেখেছি। তার মধ্যে GAIS স্কিম, ইন্স্যুরেন্স স্কিম, অর্থাৎ কোনো ফিশ ফার্মার মনে করুন মাছ ধরতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও তার ডেথ হয়, সেই ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স তাকে প্রোভাইড করার ফ্যাসিলিটি বা ব্যবস্থা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট রেখেছে। তো এরকম অনেকগুলি সুবিধা আমাদের ডিপার্টমেন্ট প্রোভাইড করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই, মাননীয় চেয়ারম্যান স্যার, এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এবং রাজ্যের যারা পিছিয়ে পড়া অংশের মানুষ রয়েছেন, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল মানুষ, তাদের অর্থনৈতিক এবং সামাজিক মান উন্নয়নের ক্ষেত্রে তপশিলি জাতি কল্যাণ দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলছে। তার মধ্যে আমাদের যেমন বিশেষ করে এসসি কমিউনিটির যারা স্টুডেন্ট রয়েছে, তাদেরকে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ এন্ড হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপ আমরা প্রোভাইড করছি। প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার মাধ্যমে
আমাদের স্টেট বাজেট সেন্ট্রাল বাজেট থেকে যে সমস্ত স্কিম কভার করে না, সেই জায়গাতে গ্যাপ ফিলিং ফান্ড হিসাবে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনায় আমরা গ্যাপ ফিলিং ফান্ডও কিন্তু কাজ করছি। প্রতি বছর 20 লক্ষ টাকা করে আমরা 32টা গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছি, যেগুলি প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনার সাথে যুক্ত হয়েছে। তো এগুলির উদ্দেশ্য কি, যাতে তাদেরকে আমরা ফিনান্সিয়ালি অ্যাজ ওয়েল এজ সোশ্যালি তাদেরকে আমরা স্ট্রেংথেন করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমি বলতে চাই, আমাদের মিডিয়া বন্ধুরা আছে নিশ্চয়ই, তারাও এটাকে হাইলাইট করবে। বিগত সময় বামপন্থীদের আমলে তো আমরা অনেক স্লোগান শুনেছি, মিছিল মিটিং এর কথা আমরা শুনেছি, লড়াই লড়াই লড়াই। প্র্যাকটিক্যালি তারা কি পেয়েছেন গ্রামের মানুষ, এটা তো আমাদের সামনেই রয়েছে। আমি বলছি আজকের দিনে তপশিলি জাতিভুক্ত যারা পরিবার আছে, যারা ফিনান্সিয়ালি উইক, তাদের মধ্যে থেকে যদি কোনো গার্জিয়ান মনে করে, বা ধরুন সে ফর এক্সাম্পল এসসি কমিউনিটি থেকে বিলং করে কোনো একটা স্টুডেন্ট পড়াশোনাতে ভীষণ ভালো, সে তার মেধা আছে, কোয়ালিটি আছে, সে ডাক্তার হতে পারে, কিন্তু তার ফিনান্সিয়াল কন্ডিশন সেই রকম ভালো না যে তার গার্জিয়ান তাকে ডাক্তার পড়াতে পারে। আমি বলছি সেই সমস্ত পরিবারকে যে স্বপ্ন আপনি দেখুন, স্বপ্ন পূরণ করার দায়িত্ব এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের। হাউ, লেট মি টেল ইউ। ধরুন একটা প্রাইভেট ইনস্টিটিউশনে কোনো একটা স্টুডেন্ট মেডিকেল পড়তে যাবে, এবারে তার মেডিকেল ফি যদি ধরুন 50 লাখ হয়, 50 লাখ টাকা হতে পারে, কোনো কোনো প্রাইভেট বেশিও লাগে আজকালকে আমরা যেটুকু শুনি, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তো অনেক কম লাগে। প্রাইভেট ইনস্টিটিউশনে যদি কোনো এসসি কমিউনিটির ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায়, সেই এসসি স্টুডেন্টকে আমরা প্রতি বছর এমবিবিএস কোর্সের জন্য 4 লাখ টাকা করে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে প্রোভাইড করে, 4 লাখ পার ইয়ার। এবারে 5 বছরের যদি কোর্স হয়, তার মানে কি 20 লাখ টাকা আমরা দিচ্ছি। ইন এডিশন টু দ্যাট, তারা যে হোস্টেলে থাকে, হোস্টেল ফি বাবদ আরো 13,500 টাকা করে আমরা প্রোভাইড করছি। তার মানে আপনি 5 বছর হিসাব করে নিন, 13,500 পার ইয়ার। আপনার কি বলে 5 বছরে আমরা কত টাকা দিচ্ছি, তারপর 4 লাখ করে 5 বছর আমরা দিচ্ছি প্রতি বছর। এর বাইরে আমাদের স্টেট বাজেট থেকে আমরা আরেকটা স্কিম রেখেছি, ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা যেটা আমরা 1 লাখ টাকা যেটা দিচ্ছি, সেটাকে আমরা দুইটা ইনস্টলমেন্টে দেবো। ফার্স্ট ফেজে 50,000, সেকেন্ড ফেজে আরো 50,000। সো 1 লাখ টাকা আমরা দিচ্ছি সেখানে, ওইদিকে 20 লাখ 21 লাখ টাকা, প্রায় 22 থেকে 23 লাখ টাকা আমরা একটা এসসি কমিউনিটির ছেলে মেয়েকে শুধু ডাক্তারি পড়ার জন্য দিচ্ছি। তাহলে দেখুন প্রায় 60%-এরও বেশি কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাকে সাহায্য করছে। তো বাকি গ্র্যান্ট একদম ফ্রি অফ কস্ট, এটা আমরা তাকে ডাইরেক্ট তাকে ফ্রি অফ কস্ট দিচ্ছি, সাহায্য করছি, অ্যাসিস্ট্যান্স। এবারে কেউ যদি বিডিএস করতে চায়, তার জন্য আলাদা। টোটাল আমাদের কাছে প্রায় ধরুন 43 প্রভিশনাল কোর্স রয়েছে, স্পেশাল কোর্স যেটা, তার মধ্যে বিডিএস রয়েছে, মাস্টার অফ ডেন্টাল সার্জারি, বিএইচএমএস, বিএমএস, ডক্টর অফ ফার্মাসি, এমটেক ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ ফার্মাসি, বিএসসি ফিশারি, অনেকগুলি কোর্স যেগুলি প্রফেশনাল কোর্সে পড়ে। আমাদের রাজ্যের অনেক ছেলেমেয়েরা আজকালকে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিএড করতে হয়, তাদেরকে বিএড করতে যায়। বিএড যদি কোনো স্টুডেন্ট পড়তে চায়, কি ফ্যাসিলিটি পাবে তারা? বিএড এর ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট বলছি 37 নম্বর পয়েন্টে যেটা আমরা বলছি, যদি প্রাইভেট ইনস্টিটিউশন হয় তাহলে তাকে বছরে 60,000 টাকা করে আমরা দিচ্ছি, দ্যাট ইজ 2 বছরে 1,20,000 টাকা দিচ্ছি। এর বাইরে আবার আমাদের এই কি বলে হোস্টেল ফি বাবদ আরো 6,000 টাকা তাকে আমরা দিচ্ছি প্রতি বছর। তো এই যে ফ্যাসিলিটিগুলি, এগুলি আপনাদেরকে জানতে হবে। শুধু চাইনিজ বিচারধারা মাথায় নিয়ে ঘুরলে চলবে না। এই সরকার যেভাবে রাজ্যের মানুষের জন্য কাজ করছে এবং কতগুলি ফ্যাসিলিটি মানুষকে দিচ্ছে, এগুলি আমাদের জানতে হবে এবং এগুলিকে অ্যাপ্রিসিয়েটও করতে হবে। যারা দিশাহীন বাজেট বলে চলে গেছে বাইরে নিজের পার্টির মিটিং অ্যাটেন্ড করার জন্য, তাদেরকেও জানতে হবে তাদের এলাকাতে এসসি কমিউনিটির লোক থাকে, কারণ তাদেরকেও সেই ফ্যাসিলিটি দিতে হবে। এর বাইরে আরেকটা, যেমন নার্সিং করতে যায় অনেকে, বিএসসি নার্সিং বা অন্যান্য জিএনএম এএনএম, সেই ক্ষেত্রে আমরা বলছি যদি কেউ নার্সিং করে থাকে বছরে আমরা 80,000 টাকা করে ফ্যাসিলিটি দিচ্ছি।
এবং হোস্টেল ফি বাবদ আরো 9,500 টাকা। সিমিলারলি আবার ওয়ান টাইম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সে পাবে। তো টোটাল 43 কোর্সের জন্য আমরা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাকে দিচ্ছি, বাট উইথ সার্টেন কন্ডিশন। কন্ডিশন কি? ফার্স্ট তাকে এসসি সার্টিফিকেট তার থাকতে হবে। নাম্বার 2, তাদের বাৎসরিক ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে তাদের ফ্যামিলি। যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে আছে তারা সেই ফ্যাসিলিটি পাবে। আর থার্ড কন্ডিশন হচ্ছে কি, তাদেরকে এনএসপি পোর্টালে নাম ফিল আপ করতে হবে, নাম অন্তর্ভুক্ত করতে হবে এনএসপি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে ফর্ম ফিল আপ করলে সেই ফ্যাসিলিটি সে পেয়ে যাবে। এখানে কোনো অফলাইন সিস্টেম নেই, যে কেউ এনিবডি ক্যান পার্টিসিপেট অর এনরোল হিজ নেম ইন দ্য এনএসপি পোর্টাল। সো এই সুযোগ সুবিধাগুলি আমাদের এই ডিপার্টমেন্টে রয়েছে। মাননীয় চেয়ারম্যান স্যার, আমি যদি একটা একটা করে বলতে চাই, এখানে অনেকগুলি স্কিম রয়েছে, অনেক সুবিধা রয়েছে যেগুলি আমাদের বাজেটে এই বছর অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বিশেষ করে এবার এই বছরের বাজেটে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার ক্ষেত্রে বা মহিলা সম্মানের ক্ষেত্রে যেভাবে তিনি ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসেছেন এবং সিগনিফিকেন্ট কতগুলি প্রপোজাল এখানে রেখেছেন, এটা সত্যি অ্যাপ্রিসিয়েবল। এবং যেভাবে মেয়েদের বিয়ে বাবদ, মেয়ে কন্যা সন্তান যদি জন্ম হয় কোন অন্তর্দয় পরিবারে, তার জন্য 50,000 টাকা রাখা হচ্ছে, 18 বছর পর নাকি 10 লাখ টাকা দেওয়া হবে ফ্যামিলি। তারপর যেমন ধরুন বিয়ে বাবদ আলাদা করে সাহায্য করা হচ্ছে। মেন্টালি যারা ডিসেবল, যাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলি, তাদের ভাতা 5,000 টাকা ইনক্রিজ করা হচ্ছে। এটা কিন্তু একটা সত্যি মানে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্যের ইতিহাস। তো এগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো রাজ্যের মানুষের কল্যাণার্থে এভাবে গুরুত্বপূর্ণ এবং ইনোভেটিভ স্কিম গুলি নিয়ে আসার জন্য। মাননীয় সিনিয়র মেম্বার তো চলে যাচ্ছেন, উনি অনেক কিছু বলেছিলেন, আমি ভাবছিলাম এক দুইটা রিপ্লাই দেবো, however unfortunate for me। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সম্মানিত নরেন্দ্র মোদীজির বিষয়, তিনি বলছেন ভারতবর্ষে সূর্যের কিরণ যে জায়গাতে প্রথম পড়ে, অর্থাৎ নর্থ ইস্ট। আমরা জানি ভারতবর্ষে সূর্যের কিরণ আমাদের অরুণাচলে ফার্স্ট পড়ে কোনো একটা পার্টিকুলার জায়গায়, এটাকে তিনি ফার্স্ট বিলিভ করেছেন। আপনারা যেটাকে বলছেন লাস্ট, লুক ইস্ট পলিসি, আমাদের প্রাইম মিনিস্টার বলছেন নো, এটাকে চেঞ্জ করতে হবে এবং এটাকে অ্যাক্ট ইস্ট পলিসি তৈরি করতে হবে। এবং নর্থ ইস্টকে যেখানে পেছনে রাখা হয়েছে, উগ্রপন্থার জায়গা, নকশালিস্টের জায়গা, কমিউনিস্টের জায়গা বলে, মাওবাদীদের জায়গা বলে, আজ প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করার জন্য অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে যেভাবে তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এবং তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করা যাবে না, ভারতবর্ষ ডেভেলপ করতে পারে। এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি অ্যাক্ট ইস্ট পলিসি চালু করেছেন এবং তার রেজাল্ট আমাদের সামনে আছে। ভারতবর্ষের স্বাধীনতার 70 বছরেও আমাদের ত্রিপুরা রাজ্য ব্রডগেজ ট্রেন লাইন পায়নি, বাইরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2016 সাল থেকে আমরা দেখছি কিভাবে ব্রডগেজ ট্রেন লাইন এসছে। আজ অনেকগুলি রেল চলছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। আমার মনে আছে স্যার, 2018 সালে যখন আমি প্রথম বিধায়ক হই, আমার বাড়ি থেকে আগরতলা আসতে গিয়ে বাই রোডে যখন আমি আসতাম, কম করে হলেও 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতো। 5 থেকে 5.5 ঘন্টা আমার বাড়ি থেকে আগরতলা আসতে সময় লাগে। আজকে উইদিন দ্য 7 ইয়ার্স, আমি আজকের দিনে যখন বাড়ি থেকে বেরোই গাড়িতে করে আগরতলা আসতে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2 ঘন্টা 20 মিনিটে আমি কিন্তু আগরতলা পৌঁছাতে পারি। এমন উন্নত ধরনের কিন্তু ন্যাশনাল হাইওয়ে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, এটা কল্পনার অতীত ছিল। এই যে ন্যাশনাল হাইওয়ে যে সমস্ত গ্রামের উপর দিয়ে গেছে, যে গ্রামগুলি কি একসময় এডিসি গ্রাম, মানে কি বলেন রিমোট এরিয়া হিসাবে কমিউনিস্ট পার্টি যেটাকে আখ্যায়িত করেছিল, যেখানে মানুষ যেত না, দিনের বেলা যেতে মানুষ ভয় করত, আজ সেই সমস্ত গ্রামের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে মানুষ দোকান খুলছেন, রেস্টুরেন্ট দিচ্ছেন, অনেকে বিজনেস এস্টাবলিশ করছেন,
দিস ইজ কল প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট। এর বাইরে স্যার আজ আপনারা দেখেছেন আজ যতগুলি স্কিম আমাদের রাজ্যে চালু রয়েছে, এখানে বাজেটের মধ্যে সবগুলি এক রয়েছে, আমি সবগুলি ডিসকাস করতে গেলে অনেক সময় লাগবে, আমি বক্তব্য শর্ট করে নিচ্ছি স্যার। এই যে কিষাণ সম্মান নিধি বলুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বলুন, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা বলুন, শৌচালয়ের ব্যবস্থা বলুন, আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি বলুন, গরিব কল্যাণ যোজনায় 5 কেজি করে চালের ব্যবস্থা বলুন, এখানে যারা বামপন্থীদের বন্ধু, বামগ্রেসের যারা বন্ধু, মার্ক্সবাদী কংগ্রেস পার্টির যারা বসে আছে, আমি তাদেরকে বলবো বুকে হাত রেখে বলুন একটা স্কিম তাদের সময় ছিল। যারা আজ বলছেন বিজেপির আমলে, মোদিজির আমলে নাকি দিশাহারা হয়ে যাচ্ছে মানুষ, খাদ্য নেই, কাজ নেই, আমি বলছি একটা স্কিমের নাম বলুন যে স্কিম আপনাদের সময় লাগু ছিল ত্রিপুরাতে কিংবা বামপন্থাদের সময় ছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী जी বলছেন প্রধানমন্ত্রী হওয়ার পরে सबसे पहले हमारे माता और बहनों को सम्मान देना चाहिए, সবার আগে আমাদের মা বোনদের সম্মান দিতে হবে, এবং সেটাকে মাথায় রেখে এই যে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে আজ 11 কোটিরও বেশি শৌচালয় নির্মাণ করা হচ্ছে। আমরা যেটাকে শৌচালয় বলছি, প্রধানমন্ত্রী মোদীজি সেটাকে বলছেন ইজ্জত ঘর। ডিফারেন্সেসটা দেখো, ভিউ অফ হিজ পার্সপেকশন দেখো, কি বলছেন তিনি ইজ্জত করছেন। আমরা যেটাকে টয়লেট বলছি তিনি বলছেন সেটা ইজ্জত ঘর, অর্থাৎ যেখানে মহিলাদেরকে ইজ্জত প্রদান করা। একটা সময় ছিল কংগ্রেসের সময়ে, বামপন্থাদের সময়ে, যেখানে মহিলারা প্রাকৃতিক কাজ করার জন্য নদীর পার, ছড়ার পার কিংবা সূর্যাস্তের আগে, সূর্যাস্তের পরে মানুষ খুঁজে বের করতো। আজ মোদীজির নেতৃত্বে সারা রাজ্যে 11 কোটিরও বেশি স্বচ্ছ ভারত যোজনা শৌচালয় নির্মাণ হয়েছে। আমাদের রাজ্যে প্রায় 85%-এরও বেশি বাড়িতে সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। যেগুলি বাকি আছে রিসেন্টলি সেটাকে টার্গেট নেওয়া হচ্ছে প্রদানের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ, এটা মানতে হবে গোপাল বাবু আপনাদের। কোথায় 52,000 25 বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়, আর আজ এই 2018 থেকে আমাদের 25 সাল পর্যন্ত 4.5 লাখেরও বেশি গড় প্রোভাইড হয়ে গেছে অলরেডি। আরো 1.5 লাখ গড় পাইপলাইনে রয়েছে, অলরেডি প্রসেসে রয়েছে, এনএক্সআর নাম লিস্ট চলছে। এবং সেখানে পলিসি কি? পলিসি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। কেউ কংগ্রেসকে, সিপিএম এগুলি বাছাই করা হবে না, যাচাই করা হবে না। কংগ্রেস পার্টি করে কংগ্রেসকে ভোট দেয়, তারাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনায় গড় পাচ্ছে। আজকে তারা যাদেরকে বন্ধু হিসাবে মানিয়ে একসাথে বসে, তাদের সময় কিন্তু কংগ্রেস পার্টির লোকেরা ঘর পায়নি। এটা সাক্ষী তো আমরা আছি, গ্রামে গঞ্জে আমরা দেখেছি। যারা সিপিএম এর মিছিল মিটিং এ যায়নি তারা সেই সুবিধা পাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু আজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তিনি বলছেন যে আমরা একাত্ম মানববাদের বিচারধারা নিয়ে কাজ করি। একাত্ম মানববাদের বিচারধারা কি? কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে বুদ্ধ, কে জৈন, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, এগুলি বিচার করা হবে। বিচার করা হবে কি? তার আর্থিক অবস্থা। গ্রামের গরিব মানুষ যাদের বাড়িতে পাকা ঘর নেই তাদের সবাইকে পাকা ঘর দিতে হবে, এবং সে অনুযায়ী কিন্তু আজ কাজ চলছে। স্যার, পন্ডিত দীনদয়াল উপাধ্যায়জি বলতেন যাদের বিচারধারা নিয়ে আমরা কাজ করছি, তিনি বলতেন সমাজে গরিব মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তারা হচ্ছে আমাদের ভগবান। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। তাদের উন্নয়ন করা আমাদের প্রথম এবং প্রধান কাজ। দেখুন আজ যারা গ্রামের গরিব মানুষ রয়েছে, আর্থিকভাবে দুর্বল, এই সমস্ত স্কিমগুলি তাদের জন্য প্রধানমন্ত্রী দিয়ে এসেছে। এগুলিকে স্বীকার করতে হবে। আমি জানি বামপন্থীদের কাছে ইস্যু নেই। দুর্ভাগ্যের বিষয়, এই বিধানসভাতে আমরা অনেকদিন যাবত আছি, বামপন্থীরা প্রত্যেক বিধানসভাতেই যখনই বিজনেস অ্যাডভাইজারি কমিটি রিপোর্ট সাবমিট করে তারা চিৎকার করে যে 3 দিনের অধিবেশন আমরা মানছি না, বাড়াতে হবে, 4 দিনের অধিবেশন মানবো না, বাড়াতে হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবছর হিস্ট্রি ক্রিয়েট করেছে। বাজেট সেশন 7 দিনের জন্য করেছে, কিন্তু দেখুন তাদের বলার কিছু নেই, পালিয়ে গেছে। বলার মতো কিছু নেই, কিছু না কিছু অজুহাত দিয়ে। আজকে আমরা খবর নিয়ে জানতে পারলাম তাদের নাকি পার্টির কোনো কনভেনশন আছে বাইরে, বামপন্থীদের।
কি মহোদয়, আপনি মনে হয় জানেন না, বাজেট সেশন আগে 1 মাস। পয়েন্ট অফ অর্ডার আগে বলুন। না, পয়েন্ট অফ অর্ডার তো বললাম, বলেন। আর বলবো কি করে? রাইট, আপনি স্পিকার মহোদয়, মাননীয়, এখানে ঠিক আছে, মাননীয় আমার যা বলবে চেয়ারম্যান সাহেব, আমি আমার মাধ্যমে বলবেন, আপনারা সরাসরি মাধ্যমে বলছি। ঠিক আছে, যে এখানে বাজেট আগে 1 মাস হতো। মাননীয় মন্ত্রী 18 সালে এসেছেন, ভালো, কিন্তু দেখা গেছে 12th অ্যাসেম্বলিতে 43 দিন, এবার মাত্র 30 দিন। ঠিক আছে, এটা বলেছেন আপনি, প্রশ্ন করুন। 13 থেকে 18 পর্যন্ত 2013-20 পাঁচটা বাজেট হয়েছে। কটা বাজেট? ঠিক আছে, ঠিক আছে। 13 থেকে 18, হ্যাঁ, না, 13 থেকে 18, it is more than 130 according to, I can give you. ঠিক আছে, ঠিক আছে, বসুন। ঠিক আছে স্যার, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হচ্ছে যে দিনগুলি এখানে অ্যালোকেশন করা হয়েছে মেম্বারসদের জন্য, কেন তারা থাকবে না, এবং তারা তাদের বক্তব্য বলে যা খুশি বলে তারা বেরিয়ে যায়। রিপ্লাই শোনার মতো কিন্তু তাদের ধৈর্য নেই। এখানে সিনিয়র 2 জন মেম্বার আছে, আমাদের তো বলার আছে, রিপ্লাই তো বেশি আমাদের দিতে হবে না, কিন্তু দেখুন তারা বেরিয়ে গেছে, রিপ্লাই শুনতে চায় না। এর আগের বাজেটে আমরা দিয়েছি, এর আগের সেশনে আমরা দিয়েছি। হাওয়েভার স্যার, এই যে বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে যেভাবে একটা দ্রুত গতিতে ডেভেলপমেন্ট চলছে, সেটাকে আমাদের মানতে হবে, এবং আরো কিভাবে আরো বেশি কাজ করা যায় সেগুলিকে আমাদের সামনে রেখে এগিয়ে যেতে হবে। আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি আমাদের দেশে চালু হয়েছে। আমরা দেখেছি আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত ফ্যাসিলিটি যে স্কিম, সেটা সব মানুষ পায়। এর মধ্যে প্রায় 4.5 লাখের মতো মানুষ আছে, ইনক্লুডিং গভর্নমেন্ট অফিসার এন্ড ইউ এন্ড মি, যারা এই স্কিমের সুবিধা পায়। যাতে 100% মানুষকে হেলথ ফ্যাসিলিটি প্রোভাইড করা যায়, এই কথাটা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার স্কিম আমাদের রাজ্যে চালু হয়েছে, এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে সবাইকে সেই ফ্যাসিলিটি কিন্তু প্রোভাইড করা হয়েছে। স্যার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বক্তব্য শেষ করার আগে এখানে মাননীয় বিরোজিত বাবু নেই, ইসলাম উদ্দিন নেই, তারা তাদের বক্তব্যে, যেমন সেদিন বিরোজিত বাবু বলার চেষ্টা করেছিলেন যে বামপন্থীরা নাকি নাস্তিক, আমরা নাকি ধর্মান্ধ, আর তারা সেকুলার। খুব বেশি বলতে চাই না, তবে শুধু এইটুকু বলবো, 1893 সালে স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়ে সনাতন ধর্মকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আখ্যায়িত করেছিলেন, তিনি তেমন কি বলেছিলেন যে সনাতন ধর্ম বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আখ্যায়িত। সবাই যখন বলছেন যে আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্যেরটা খারাপ, সবাই যখন এই কথা বলছে, তখন স্বামী বিবেকানন্দ জি সেদিন সেই চিকাগো শহরে দাঁড়িয়ে বললেন, আয়ং নিজ পরবেতি গণনা লঘু চেত শাম উদার চরিতারাম তু বসুধৈব কুটুম্বকম। এটার মানে কি? এটার মানে হচ্ছে, যারা বলে আমার বিচারধারা, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাকি সবগুলি খারাপ, যারা বলে আমি যেটা বলেছি সেটাই সঠিক, বাকি সব বেটি, আমারটা ন্যায়, বাকি সব অন্যায়, এটা হচ্ছে লঘু চেতসাম, মানে ছোট মানসিকতা। উদার চরিতারাম তু বসুধৈব কুটুম্বকম, যাদের উদার মানসিকতা রাখে তারা বলে পুরো বিশ্ব এক পরিবার, এটাই হচ্ছে সনাতন বিচারধারা, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিচারধারা, এবং এই বিচারধারাকে সাথে রেখে আমরা কাজ করছি। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, আজ সেকুলারিজমের নামে যে তুষ্টিকরণের রাজনীতি এই দেশে চলছে, আপনি কল্পনাও করতে পারেন। তো এগুলি নিয়ে আমি বলতে চাই না বিস্তৃতভাবে, আমি শুধু এইটুকু বলবো, আমরা ধর্মান্ধ নই, আমরা স্বামী বিবেকানন্দের বিচারধারায়, যে বিচারধারায় স্বামী বিবেকানন্দজি বলছেন আত্মানাং মুক্তার্থাং জগৎ হিতায়,
অর্থাৎ নিজের কল্যাণের সাথে সাথে জগতের কল্যাণ, মানবের কল্যাণ, এই বিচারধারা নিয়ে আমরা কাজ করছি এবং এটাই আমাদের বিচারধারা। মাননীয় মন্ত্রী, তার জন্য শেষ করছি স্যার, কনক্লুড করছি। আমি তাই এটুকু বলতে চাই, তবে শুধু এটুকু বলবো, যারা সেকুলারিজমের কথা বলে 1953 সালে লাস্ট একটা স্টেটমেন্ট দিয়ে আমার বক্তব্য শেষ করি। ওনারা বলেন আমরা ধর্মনিরপেক্ষ। ইতিহাস সাক্ষী আছে, 1953-তে ফ্রান্স থেকে একটা ডেলিগেশন এসেছিল ভারত। এই ডেলিগেশন পাঞ্জাব, চণ্ডীগড়, পন্ডিচেরি, আমাদের উত্তরপ্রদেশ, বেনারস, এরকম বিভিন্ন তারা রিলিজিয়াস সাইট, মনুমেন্টাল সাইট তারা ভিজিট করেছে, ভারতবর্ষের হেরিটেজ, কৃষ্টি, সংস্কৃতি দেখেছে। দেখে সেই ডেলিগেশন যখন দিলেন প্রাইম মিনিস্টার নেহরুর সাথে দেখা করলো, নেহরুকে যখন তারা বললো ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, সিভিলাইজেশন সম্পর্কে, রিসিভিলাইজেশন সম্পর্কে, যে এত সুন্দর সিভিলাইজেশন ভারতের মন্দির এগুলি বা সনাতন বিচারধারা অনেক সুন্দর, জানেন স্যার নেহরু কি বলছিলেন তখন? নেহরু বলছিলেন, ইউ আর প্রেজিং দ্য সেম থিংস হোয়াট আই এম ট্রাইং টু ইরাডিকেট। জানেন কি স্যার? বলছেন আপনি এমন বিচারধারার প্রশংসা করছেন যে বিচারধারাকে আমি সমাপ্ত করতে চাইছি, ধ্বংস করতে চাইছি। এটার নাম হচ্ছে সেকুলারিজম। তো এটা আমার স্যার, ঠিক আছে আমি শেষ করছি, কিন্তু এটা কিন্তু আমাদের জানতে হবে বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের সাথে কিভাবে কংগ্রেস পার্টি, বামপন্থীরা যুক্ত, সেকুলারিজমের নামে কিভাবে বহু সংখ্যক জাতিকে অপমান করা যায়। স্যার বিশ্বাস করবেন, গতকালকে আরেক সেকুলার নেতা, সমাজবাদী পার্টির নেতা, সে বলছে হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। ক্যান ইউ ইমাজিন? হিন্দুরা দুর্গন্ধ পছন্দ করে এই জন্য গোশালা নির্মাণ করে। ক্যান ইউ ইমাজিন? এটা হচ্ছে সেকুলারিজম। এগুলি আমাদেরকে জানতে হবে, ইতিহাসগুলি। সংবিধানের কথা বলছে, সংবিধান কিচ্ছু মানে না। সংবিধানে কোথাও লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দেবেন। কর্ণাটকে অ্যাপিসমেন্ট পলিটিক্স এর জন্য 4% রিজার্ভেশন দিয়েছে বেসড অন রিলিজিয়ন। 4% কোটা মুসলিমের জন্য। কিসের জন্য? ওই পাবলিক কন্ট্রাক্ট কাজ দেওয়ার জন্য। সংবিধানের কোনো জায়গায় লেখা নেই বেসড অন রিলিজিয়ন আপনি রিজার্ভেশন দিতে পারেন। ডক্টর বি আর আম্বেদকর জি যেটা বলছেন যে আপনি রিজার্ভেশন দিতে পারবেন কাস্ট বা ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, ধর্ম দেখে আপনি কোনো রিজার্ভেশন দিতে পারবেন না। কিন্তু কংগ্রেস পরিচালিত কর্ণাটক রিজার্ভেশন দিয়েছে মুসলিমদের 4%। কিসের জন্য? অ্যাপিসমেন্ট পলিটিক্স। বক্তব্য শেষ করার আগে একটা কোটেশন দিয়ে শেষ করি। আমরা যে বিচারধারা বিশ্বাস করি, আমি প্রথমে বলেছি সার্বে ভবন্তু সুখিনার বিচারধারা, এবং এই সরকারের নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার, প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে যে সরকার চলছে, আমার বিশ্বাস এই সরকার আগামী দিন রাজ্যের মানুষের কল্যাণে উপবিদ কাজ করবে। একটা উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করি। এখানে অনেকে বলেছেন দিশাহীন, বিজেপি শেষ করে দিচ্ছে, দেশ শেষ করছে। স্যার 1925 সালে সিপিএম পার্টি প্রতিষ্ঠা হয়। 1925 থেকে আজকে 2025, 100 বছরে সিপিএম এর কয়টা রাজ্যে ক্ষমতা আছে? 1925 সম্ভবত। ঠিক আছে, 20ও যদি হয়, 1920ও যদি হয়, 1920 থেকে 25, 105 বছরের বেশি সময় কয় রাজ্যে ক্ষমতায়? এক রাজ্যে। 1885 সালে কংগ্রেস দলের প্রতিষ্ঠা, স্বাধীনতার প্রাক্কালে। 1885 থেকে 2025, এই 140-45 বছরে কংগ্রেস কয় রাজ্যে ক্ষমতায়? এগুলি আমাদের জানতে হবে। একটা স্যার স্ট্যাটিস্টিক্স দিয়ে স্যার 1 মিনিট শেষ করছি। সিপিএমরা যারা বলছে বিজেপি দিশাহীন বাজেট পেশ করেছে, দেশের মানুষ তাদের সম্পর্কে কিভাবে, এটা শুধু আমি বলে দিচ্ছি। রিসেন্টলি দিল্লিতে ইলেকশন হয়েছে, আপনারা জানেন। দিল্লির ইলেকশনে নটা কত পার্সেন্ট ভোট পেয়েছে জানেন? নটা ভোট পেয়েছে 0.57%। আমরা যদি ভোটের হিসাব দেখি তাহলে 53,738টা ভোট পেয়েছে নটা দিল্লি ইলেকশন। সিপিআইএম কত পেয়েছে? সিপিআই পেয়েছে 0.02%, 1,595টি ভোট। সিপিআইএম 0.01%, 824। টোটাল মিলে 2,000 সামথিং ভোট পেয়েছে দিল্লি ইলেকশন।
আপনি মহারাষ্ট্রের ইলেকশন দেখুন, সিপিএম কত ভোট পেয়েছে? মহারাষ্ট্রে নটা পেয়েছে 0.72%, দ্যাট ইজ 4,61,886। মাননীয় মন্ত্রী একটু আরো মন্ত্রী মহাশয়রা আছেন মাননীয় চিফ মিনিস্টারে, তারপরে ছাঁটাই প্রস্তাব করা শেষ করছি স্যার। সিপিআইএম পেয়েছে 2,22,000। তাহলে দেখুন নটার কিন্তু কম, এগুলি আমার কাছে অনেক কি আছে। লাস্ট বলবো স্যার, আমরা যে বিচারধারা বলছি 1980 সালের বিচারধারা, 1980 সালের 6 এপ্রিল আমাদের বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল নরেন্দ্র মোদী জি, আমাদের সরি ভারতীয় জনতা পার্টি। একটা বিশেষ এক ব্যক্তি বলেছিলেন, পাখি পুষেছিলাম উড়ে গেছে, পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে। পাখি পুষেছিলাম উড়ে গেছে, কাঠবিড়ালি পুষেছিলাম পালিয়ে গেছে, বুদ্ধি করে একটা গাছ লাগালাম, কাঠবিড়ালি পাখি দুইটাই ফিরে এসেছে। কেন আমি কথাটা বললাম? এই যে 1980 সালের 6 এপ্রিল যে বিচারধারা প্রতিষ্ঠা হয়েছিল দেশে, এই যে বৃহৎ বৃক্ষ, এই বৃক্ষ রোপণের কারণে আজ বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করেছে, এবং আগামী দিনে আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতকে দিশা দেখাবে। সবাইকে ধন্যবাদ। তো আমি বাজেট অধিবেশনে শুধু এইটুকু বলবো, সবাই যাতে বাজেটকে সমর্থন করেন। এই জন কল্যাণমুখী বাজেটের জন্য পুনর্বার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। এখন বাজেটের উপর আলোচনা করবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 21শে মার্চ রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় 25-26 অর্থবর্ষে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের সমর্থনে আমাকে সুযোগ দেওয়ায় কিছু বলার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়, 32,423.44 কোটি টাকার বাজেট। গতবার যে বাজেট পেশ করেছিলেন 2024-25 অর্থবর্ষে 27,804.67 কোটি টাকার বাজেট। অর্থাৎ অঙ্কের হিসাবে আমরা যদি দেখি 618.77 কোটি টাকার বেশি বাজেট এবার উনি পেশ করেছেন, এবং এই বাজেটকে তাই আমরা বলবো এক বাক্যে যে সর্বস্পর্শী বাজেট, যে বাজেটের মধ্য দিয়ে সারা রাজ্যে প্রতিটা অংশের মানুষের কথা মাথায় রেখে আগামী দিনে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারতের যে স্বপ্ন দেখছেন, সেই বিকশিত ভারতের মধ্যে ত্রিপুরা রাজ্য যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেদিকে লক্ষ্য রেখে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাবো মাননীয় অর্থমন্ত্রীকে, কারণ এখানে এমন কোনো দপ্তর নেই যে বাজেটের আগে উনি প্রতিটি দপ্তরের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে, তার আগে সেক্রেটারি লেভেলে অফিসারদের সঙ্গে আলোচনা করে, যেটা বরাবরই হয়ে থাকে, এই বাজেট উনি প্রস্তুত করেছেন। এবং কোনো দপ্তর যেন কোনো দিকে বঞ্চিত না হয়। রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের যে অগ্রগতি, সেটা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই দিশায় এই বাজেট তৈরি করা হয়েছে এবং গত 21 তারিখে সেটা পেশ করা হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট যদিও আমাদের বিরোধী দলের সদস্যরা নেই, প্রধান যে বিরোধী দল সিপিআইএম এর বন্ধুরা, বিরোধী দলনেতা তার বক্তব্য পেশ করেছেন বাজেট অধিবেশনে বাজেট পেশ করার পর। উনার বক্তব্যে উনি, যদিও আমরা বুঝতে পারি উনার দলের বাধ্যবাধকতা রয়েছে, উনি কিন্তু বলেছেন যে এই যে বাজেট
কিছুটা হলেও অর্থমন্ত্রী চেষ্টা করেছেন প্রলেপ যাতে কিছুটা হলেও দেওয়া যায়, অর্থাৎ এই বাজেটকে উনি গ্রহণও করতে পারছেন না, আবার এই বাজেটকে উনি ফেলতেও পারছেন না। আজকে তাই উনাদের বিগত দুদিন ধরে যে অনুপস্থিতি, সেটাই প্রমাণ করে যে বাজেটের বিরুদ্ধে কথা বলার ওনার কাছে কোনো রসদ নেই, উনার দলের বিধায়কের কাছে কোনো রসদ নেই। তাই সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে ওনারা ওয়াক আউট করেছেন এবং গণতন্ত্রের পীঠস্থান হিসাবে এই বিধানসভায়, যেখানে আগামী 1 বছর রাজ্য কি করে পরিচালনিত হবে, এই বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ অধিবেশনে ওনারা ওয়াক আউট করেছেন এবং আজ পর্যন্ত ওনারা হাউলের বাইরে রয়েছে। আমরা এটাকে তীব্র ভাষায় আমরা বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি। এবারকার বাজেট আত্মনির্ভর ত্রিপুরা গড়ার বাজেট। আমরা এক সময় শুনতাম, এখানে বিরোধী দলের খুব পুরনো সদস্য সম্মানিত গোপাল রায়ও আছে, যে ত্রিপুরা রাজ্য 90:10 রেশিওতে চলে, অর্থাৎ 90% অর্থ আসবে কেন্দ্রীয় সরকার থেকে, আমাদের যে স্টেট রেভিনিউ, আমাদের যে ইনকাম, সেটা হচ্ছে 10%, 10%। দীর্ঘদিন এই জিনিসগুলো শুনতে শুনতেই কিন্তু আমরা এসেছি, এবং আমরা যারা এখানে বিরোধী দলের বিধায়কদের বাইরে ট্রেজারি বেঞ্চে যারা সদস্যরা বা মন্ত্রীরা আমরা আছি, আমরা একটা বদ্ধমূল ধারণায় ছিলাম যে আমাদের রাজ্যে রাজস্ব বলতে কিছু নেই, লিমিটেড সোর্স অফ আর্নিং। কেন্দ্রীয় সরকার যদি আমাদেরকে না দেয় তবে আমরা রাজ্য এগিয়ে নিয়ে যেতে পারবো না, রাজ্যের উন্নয়ন ধারাকে আমরা অব্যাহত রাখতে পারবো না। পয়েন্ট অফ অর্ডার করুন। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের মাননীয় মন্ত্রী গুরুদার খুব ভালো বলে, কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে যে কতগুলি স্পন্সর স্কিম আছে 90-10, কিন্তু ত্রিপুরা রাজ্যের যে ইনকাম 13%, আর 77% আমাদের না 57%। আমি আপনাকে বলে দিচ্ছি, একটু শুনবেন, প্লিজ হ্যাভ পেশেন্স, একটু কমপ্লিট করে শুনুন, তারপরে যদি আমার ভাষণকে আপনি অ্যাকসেপ্ট করেন করবেন, বা আমি যে তথ্য দেব, আমি এই বাজেট বইয়ের বাইরে আমি কিছু বলবো। লেট ইট বি চ্যালেঞ্জ। যদি এমনই হয়, আমি বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যেটা পেশ করেছেন, চার্ট 1, হাউ দ্য রুপি কামস, এখানে একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে যে আমাদের কি কি ভাবে অর্থ আসে এবং পরের পাতায় আছে কি কি ভাবে আমাদের অর্থ যায়। আমাদের যে টোটাল বাজেট 32,000 কোটি টাকার উপর যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, সেই বাজেটে দেখানো হয়েছে যে স্টেট শেয়ার অফ ট্যাক্স, সেন্ট্রাল ট্যাক্সেস এন্ড ডিউটিস, অর্থাৎ আমরা যেটাকে শেয়ার অফ ট্যাক্সেস বলি, কেন্দ্রীয় সরকার থেকে যেটা আমরা পাই, আমাদের জিএসটি বাবদ সারা দেশে যে টোটাল জিএসটি আসে তার 41% জিএসটি ভারত সরকার সমস্ত রাজ্যকে ডিস্ট্রিবিউট করে দেয়, আর 49% জিএসটি ভারত সরকার তা নিজের কাছে রেখে দেয়। আমাদের এই 41% জিএসটি 0.78% জিএসটি আমাদের রাজ্য সরকার আমরা পাই। এই জিএসটি মিলিয়ে আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, আমাদের যে ট্যাক্স রেভিনিউ, সেটা মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের জিএসটি বাবদ আমরা 11,152.75 কোটি টাকা পাচ্ছি। আমরা আমাদের ওন ট্যাক্স রেভিনিউতে 4,010 কোটি টাকা পাচ্ছি, আর ওন যে নন ট্যাক্স রেভিনিউ তার সাথে 504 কোটি টাকা পাচ্ছি। অর্থাৎ
আমাদের প্রায় 16,000 কোটি টাকার উপর টোটাল বাজেটের মধ্যে আমাদের হচ্ছে নিজস্ব স্টেট রেভিনিউ, আমাদের নিজস্ব ইনকাম। কারণ কেন্দ্রীয় সরকার যেটা আমাদেরকে জিএসটি থেকে দিচ্ছে, এটা আমাদের নিজস্ব ইনকাম। আমাদের যে স্টেট ওন সোর্স রেভিনিউ, সেটা আমাদের নিজস্ব ইনকাম, এবং আমাদের যে নন ট্যাক্স রেভিনিউ, সেটাও আমাদের নিজস্ব ইনকাম। তো স্বাভাবিকভাবে যে 16,000 কোটি টাকার উপর যে টোটাল কিউমুলেটিভ অ্যামাউন্ট আমরা পাচ্ছি, সেটা আমাদের নিজস্ব ইনকাম। 48% হচ্ছে আমাদের টোটাল বাজেটের উপর আমাদের নিজস্ব ইনকাম। তার বাইরে তো আমাদের সেন্ট্রালের যে স্পন্সার্ড স্কিম গুলো, সেগুলো রয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমি মাননীয় সদস্যকে এটাই বলবো, যেটা আমি বলার চেষ্টা করেছি, যে ডায়াগ্রামে আছে আপনি দেখবেন যে আমাদের 34.86% হচ্ছে আমাদের শেয়ার অফ ট্যাক্সেস। আমাদের স্টেট ওন যে সোর্স নন ট্যাক্স রেভিনিউ 1.58%, আমাদের স্টেট ওন ট্যাক্স রেভিনিউ হচ্ছে 12.53%। এই টোটালটা মিলিয়ে আমাদের 48% হচ্ছে নিজস্ব রেভিনিউ। অর্থাৎ এটা আমরা হরফ করে বলতে পারি যে আমাদের রাজ্য, আমরা ধীরে ধীরে আত্মনির্ভর হচ্ছি। আমাদের জিএসডিপি বৃদ্ধি পেয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম যেটা 1,77,000 টাকা ছাপিয়ে গেছে, স্বাভাবিকভাবেই এটাই ইঙ্গিত করে যে ত্রিপুরা রাজ্য আগের মতো অবস্থানে নেই। ত্রিপুরা রাজ্য আমরা ধীরে ধীরে আত্মনির্ভরতার দিকে যাচ্ছি, এবং ত্রিপুরা রাজ্যে নিজস্ব যে সোর্স রেভিনিউ, তার যে বৃদ্ধি পেয়েছে, জিএসটির ইনকাম বৃদ্ধি পেয়েছে, নন ট্যাক্স রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ যেটা বৃদ্ধি পেয়েছে, সেটাই প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বিকশিত ত্রিপুরার দিকে, বিকশিত ভারতের অংশীদার হিসেবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, এবারকার বাজেট মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর নেতৃত্বে এটা একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে করা হয়েছে। হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ট্রাইবেল ওয়েলফেয়ার, এখানে উপজাতি অংশের আমার অনেক বন্ধুরা এখানে আছেন যারা বলেছে যে এডিসি কে আরো অর্থ প্রদান করতে হবে, এবং আমরাও সহমত পোষণ করি যে ত্রিপুরা রাজ্যের যদি অগ্রগতি করতে হয়, তবে এডিসি কে বাদ দিয়ে কোনো অবস্থাতেই হবে না। উপজাতিদের উন্নয়ন না করে হবে না। 2017-18 সালে ট্রাইবেল ওয়েলফেয়ার দপ্তরের বাজেট কত ছিল? 382 কোটি টাকা। এবার ট্রাইবেল ওয়েলফেয়ারের করা হবে ট্রাইবেলের উন্নয়নের জন্য, তার পরিমাণ হচ্ছে 7,148 কোটি টাকা শুধু সাব প্ল্যান। ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউটের জন্য 46 কোটি টাকা, প্রিমিটিভ গ্রুপ 57 কোটি টাকা, টোটাল 8,625 কোটি টাকা আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারের জন্য আমরা রেখেছি। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে উপজাতিদের উন্নয়নে সেই টাকা খরচা হবে। তার বাইরে 640 কোটি টাকার উপর ডাইরেক্ট এডিসি কে দেওয়া হচ্ছে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, টাকার অঙ্কে যদি আমরা হিসাব করি, আমাদের বাজেটে একটা বিশাল অংশ উপজাতিদের উন্নয়নে সেখানে খরচ করা হচ্ছে, এবং আগামী দিনে আমরা জাতি, জনজাতি, উপজাতি প্রত্যেকে নিয়ে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করব, বিকশিত ত্রিপুরা তৈরি করব, এবং ভারতবর্ষের অন্যান্য যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সঙ্গে এক সুরে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উন্নয়নের নিরিখে আমরা এগিয়ে যাব। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব, যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই বাজেটে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় ক্লাস 11, ক্লাস 12 ছাত্র ছাত্রীদের জন্য
আমাদের যে সাব ডিভিশন রয়েছে 23টা সাব ডিভিশন, সেই 23টা সাব ডিভিশনের মধ্যে কোচিং সেন্টার করা হবে, একটা প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ 11 এবং 12 এটা হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সময়। 12 পরীক্ষার পর অনেক পরীক্ষার্থীরা নিট দেবে, যেই মেইনস দেবে, অ্যাডভান্স পরীক্ষা দেবে, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেবে, যাতে আগামী দিনে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তার জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। আর আগরতলা শহর সদর মহকুমায় যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, তার জন্য 3টে কোচিং সেন্টারের প্রস্তাব সেখানে রাখা হয়েছে। অর্থাৎ 22টা সাব ডিভিশনে থাকবে একটা করে কোচিং সেন্টার, আর মহকুমায় সদর মহকুমায় থাকবে 3টা কোচিং সেন্টার। টোটাল 25খানা কোচিং সেন্টার ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদেরকে সেখানে কোচিং প্রদান করবে, যাতে আগামী দিনে তারা শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে সুদূর প্রসারী ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। শুধু তাই নয়, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বরাবর বলে এসেছি, আইজিএম, জিবি, ওই কাঞ্চনপুর, সাবরুম, ধর্মনগর, উদয়পুর, বেলুনিয়া থেকে রুগীদের লাইন এখানে লেগে থাকে, কারণ এগুলো হচ্ছে রেফারেল হসপিটাল। চিকিৎসা পরিষেবার জন্য, আরোগ্য লাভের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে পিএইচসির সংখ্যা বাড়াতে হবে, প্রাইমারি হেলথ সেন্টারের সংখ্যা, কমিউনিটি হেলথ সেন্টারের সংখ্যা বাড়াতে হবে, সাব ডিভিশনাল হসপিটালের সংখ্যা বাড়াতে হবে, ডিস্ট্রিক্ট হাসপাতালের সংখ্যা বাড়াতে হবে। তবে রোগীর যে প্রেশার এই আইজিএম এবং জিবিতে সেটা কমবে। গ্রামীণ মানুষ যদি সেই সুযোগ সুবিধাগুলো পায়, স্বাস্থ্য পরিষেবা যদি ঢেলে সাজানো যায়, তবে আগরতলায় রোগীর প্রেশারটা কম থাকবে। তার বাইরে আগরতলাতে বিভিন্ন ক্রিটিক্যাল যে সার্জারি গুলো আমরা দেখেছি বিগত দিনে, যেগুলো স্বপ্নের মতো ছিল মানুষের কাছে, বাইপাস সার্জারি, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট, সুপার স্পেশালিটি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমাদের জিবি হাসপাতালে প্রদান করা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এটা জনদরদী সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা প্রতি বছর আমাদের রাজ্যের মানুষ যারা আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত হয়েছে বিগত দিনে, তাদেরকে প্রদান করা হচ্ছে। মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রধানতায় মাননীয় চেয়ারম্যান মহোদয়। স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজিয়ে যাতে ত্রিপুরা রাজ্য থেকে বাইরে রেফারের সংখ্যা কমে যায়। আমরা দেখি প্রতি বছর ফার্স্ট ত্রিপুরা হেলথ ইন্স্যুরেন্স স্কিম ফর পুয়ার, এই স্কিমের আন্ডারে অনেক রোগী রাজ্যের বাইরে রেফার নিয়ে চলে যায়, রাজ্যের টাকা বাইরে চলে যায়। রাজ্যের টাকা রাজ্যেই রাখতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে রাজ্যের মানুষের টাকা যাতে রাজ্যের মানুষের কাছেই থাকে, যে সুপার স্পেশালিটির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সেখানে বৃদ্ধি করা হচ্ছে। প্রাইমারি হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এদের সংখ্যা বৃদ্ধি করে হেলথের যে পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার সেটাকে বৃদ্ধি করার সেখানে পরিকল্পনা এই বাজেটে রাখা হয়েছে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। আমাদের এগ্রিকালচার সেক্টর, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। আমরা দেখেছিলাম কোভিড-19 বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল, আমাদের দেশকে, আমাদের রাজ্যকে স্তব্ধ করে দিয়েছিল মাননীয় চেয়ারম্যান মহোদয়। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন, কৃষকরা হচ্ছে আমাদের লক্ষ্মী, এবং এই কৃষকদের যদি কৃষি কাজে আমরা যদি উৎসাহ প্রদান করতে না পারি, তবে আমাদের দেশের অগ্রগতি, আমাদের দেশের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে নষ্ট হয়ে যাবে। আমরা দেখেছিলাম কোভিডের সময় সমস্ত কল কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল। কৃষকদেরকে কৃষিকাজ করতে সেখানে ছাড় দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের অর্থনীতি, মাননীয় কৃষিমন্ত্রী এখানে আছেন, কৃষকদের উপর অনেকাংশে নির্ভরশীল। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নীতির আওতায় 2,77,970 জন কৃষক উপকৃত হয়েছেন এবং 842 কোটি 62 লক্ষ টাকা ডাইরেক্ট বছরে 3 বার 2,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে সেখানে প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বন্ধুরা। শুধু তাই নয়, প্রতি বছর দুবার খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা অব্যাহত রেখেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় সেখানে ঘোষণা করছি, বাজেটে বলা হয়েছে যতদিন আমাদের সরকার থাকবে কৃষকদের কাছ থেকে এমএসপি তার রেটে সে ধান প্রকিউরমেন্ট আমাদের কন্টিনিউ থাকবে। এবারকারও এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যে ধান অনেক কম হয়েছে, 17,000 এমটি তারপরও ধান 23 টাকা দরে আমরা ক্রয় করতে পেরেছি রাজ্যের কৃষকদের কাছ থেকে। 445 কোটি টাকা এখন পর্যন্ত ধান আমরা ক্রয় করেছি ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে। 1,17,000 কৃষক সেখানে বেনিফিটেড হয়েছেন এবং প্রায় 2.5 লক্ষ এমপির কাছে ধান আমরা ক্রয় করতে পেরেছি আমাদের সরকার গঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে। এটা গ্রামীণ অর্থনীতিকে স্ফীত করেছে। একদিকে পিএম কিষাণ, একদিকে কৃষকদের কাছ থেকে ধারে ক্রয়, কৃষক দপ্তরের তরফ থেকে বিভিন্ন বেনিফিট, সাবসিডাইজ রেটে সমস্ত কিছু প্রদান করা, বিনামূল্যে প্রদান করা ভারতবর্ষের কৃষকদের সঙ্গে ত্রিপুরা রাজ্যের কৃষকদেরকেও অনুপ্রেরণা যোগাচ্ছে। আজকে দেখবেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনিও যে বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছেন বা যারা গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করছে, আগে কৃষকদের সেখানে উৎসাহ হারিয়ে ফেলেছিল কৃষিকাজে সেখানে ধান উৎপন্ন করতে, কারণ সরকারের তরফ থেকে ধান ক্রয় করার কেউ ছিল না। কৃষক সভাকে দিয়ে মিছিল মিটিং করানো হতো, মিছিলের লম্বা লাইন করানো হতো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জিগির তোলা হতো, সহায়ক মূল্যে ধান ক্রয় করতে হবে, কিন্তু কেউ ক্রয় করার কেউ ছিল না, কৃষকদের চোখের জল মোছার কেউ লোক ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকার বারবার বলেছে তদানীন্তন সরকারকে যে আমরা ক্রয় করব না, রাজ্য সরকারকে ক্রয় করতে হবে, আমরা রিইনভার্সমেন্ট করব, তোমরা যত খুশি ধান ক্রয় করতে পারো, আমরা রিইনভার্সমেন্ট করব। তারা সেই সিদ্ধান্ত গ্রহণ করেনি, কৃষকদেরকে ভুল বুঝিয়ে মিছিল মিটিংয়ে লম্বা লাইন করেছে, পার্টি অফিসগুলোতে ভিড় জমিয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই সিদ্ধান্ত আমাদের জারি রাখতে হবে। আমাদের সরকার যতদিন আছে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমরা জারি রাখবো আগামী দিনগুলোতে। আজকের এই বাজেটে যে আমাদের পেশ করা হয়েছে সেই বাজেটে সেই কথা বলা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। তো স্বাভাবিকভাবে বিরোধীদের কোনো বক্তব্য নেই। আমি একটা কথা বলেছিলাম যে ফল্ট ফাইন্ডার্স উইল ফাইন্ড ফল্ট ইভেন ইন প্যারাডাইস। যারা ভুল ধরে অভ্যস্ত, ত্রুটি ধরে অভ্যস্ত, যারা গোলা জলে মাছ ধরে অভ্যস্ত, তারা বরাবর স্বর্গে গেলেও দুষ্কৃতি করবে, গোলা জলে মাছ ধরতে চাইবে। আজকে বিরোধীরা যে ভূমিকা তারা পালন করেছে বিগত 2-3 দিন ধরে, মোস্ট আনডেমোক্রেটিক ম্যানারে যে কোনো একটা সাধারণ ইস্যুকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আমি উনার সৌজন্যতা বলবো, বড় মানুষের পরিচয়, মানসিকতার পরিচয় দিয়েছেন। গণতন্ত্রে এগুলো চলতে থাকে, লোকসভায় বিধানসভায় আমরা দেখেছি মোদীজি যখন প্রধানমন্ত্রী হলেন তৃতীয়বার, বিরোধী দল কংগ্রেস এবং অন্যান্য বন্ধুরা লোকসভাকে স্থবির করে দিয়েছিল, স্তব্ধ করে দিয়েছিল। আমাদের মুখ্যমন্ত্রী উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, আলোচনা করা যেতেই পারে, কিন্তু এসে কি বলবেন? এমন বাজেট পেশ করা হয়েছে, প্রতিবাদ করার সেখানে কোনো স্থান নেই, বিরোধিতা করার কোনো স্থান নেই। তাই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে দিশাহীন বাজেট, এই বাজেট জনবিরোধী বাজেট। তবে জনবিরোধী কেন? কি করলে জনগণের পক্ষে হতো? এই যে স্বাস্থ্য, শিক্ষা, প্রতিটি ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তবে আপনারা চান না এই সিদ্ধান্তগুলো হোক? যদি সিদ্ধান্তগুলো না থাকতো তবে হয়তো জনবিরোধী বাজেট হতো আপনাদের মতে। এই সিদ্ধান্তগুলো হয়েছে, মানুষের কাছে যেতে পারছেন না, পাহাড়ে ঢুকতে পারছেন না, সমতলের মানুষ আপনাদেরকে সমর্থন করছে না, প্রতিটি নির্বাচনে সারা রাজ্যে, সারা দেশে গোহারা হারছেন, প্রতিটি রাজ্যে হারছেন, মানুষ আপনাদেরকে বর্জন করেছে। তাই আপনারা গণতন্ত্রের পীঠস্থান আমাদের এই বাজেট সেশনে বিধানসভার ভেতর আপনারা এই সেশনকে বয়কট করেছেন, যেটা ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করেছে, আগামী দিনেও আপনাদেরকে সঠিক জবাব দেবে।
উচিত শিক্ষা দেবে। আমি দ্ব্যর্থহীন ভাষায় আজকে এই বাজেট সেশন থেকে সেটা বলে দিয়ে যেতে চাইছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা যুগান্তকারী সিদ্ধান্ত, আমি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত উনি গ্রহণ করেছেন এবারকার বাজেট। যারা মানসিকভাবে দিব্যাঙ্গ তাদের ভাতা 2000 টাকা বেরিয়ে 5000 টাকা করা হয়েছে। এটা একটা বিশাল দিক, মানবিক দিক আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী। শুধু তাই নয়, যতদিন ত্রিপুরা রাজ্য থাকবে, ভারতবর্ষ থাকবে, গণ বিবাহ কেউ কোনদিন কল্পনা করতে পারেনি যে সরকারের তরফ থেকে গণ বিবাহ প্রদান করা হবে। প্রতিটি কন্যার জন্য 50,000 টাকা এবারকার বাজেটে সেখানে রাখা হয়েছে মাননীয় চেয়ারম্যান মহোদয়। প্রতিটি কন্যার জন্য অন্তোদয় পরিবার 50,000 টাকা, জন্ম হবে অন্তোদয় পরিবারের সেই কন্যাকে 50,000 টাকা প্রদান করা হবে, বাজেটে প্রভিশন রাখা হয়েছে। কল্পনা করতে পারে বিরোধীরা? শুধু কেন্দ্রীয় বঞ্চনা, ভাতা কত ছিল? 200 টাকা। ক্যাবিনেট মিটিং এ কি হতো? 100 টাকা বাড়তো, 200 টাকা বাড়তো।